ডক্টর ইউনুস মবদের ওস্তাদ, সেই ইউনুস একের পর এক বাংলাদেশকে ব্যর্থ থেকে ব্যর্থতম জায়গায় নিয়ে গেছে। শেখ হাসিনার আমলে 1,00,000 কোটি টাকা দেনা ছিল, সেটা এখন হয়ে গেছে 26,00,000 কোটি টাকা। তার ক্যাবিনেটের অথর্ব সকল উপদেষ্টাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ, শুধু চাইছি ইলেকশনটা কোনোভাবে মানে খরাত লাগবে না কুত্তা সামলা, এরকম একটা ব্যাপার, যে কোনোরকম ভাই যা। বাংলাদেশের মানুষের ভাবনা এটাই। কিন্তু সে তো যাওয়ার লোক না, এবং ক্ষমতা বা অর্থ কোনো কিছু ছাড়ার লোক না, যে রক্তচোষা। এইটারে দেখলে একদম পুরো পাই যে কিভাবে মানুষের রক্ত চুষে নিয়েছে। মানে সুদখোর তো সুদখোর, এমন নিষ্ঠুর সুদখোর। তো সর্বশেষে বাংলাদেশিদেরকে গালাগালি শুরু করলো। আমরা চলুন সেই ভিডিওটি দেখি এবং কতটা বেহায়া হলে পরে কথা বলা যায়। পৃথিবীর চ্যাম্পিয়ন এখন আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। দেখুন এখানে কিন্তু তিনি বলেছেন বাংলাদেশিরা জালিয়াতি করে, বাংলাদেশি ইন জেনারেল সব জায়গায় ভেজাল। শুনুন আবার একটু তার মুখ থেকে। আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। আমরা কি পৃথিবী চ্যাম্পিয়ন জালিয়াতিতে? সব জিনিস কি আমাদের জাল? এইভাবে একজন প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী সমমর্যাদার একটা ব্যক্তি, আমরা কি আরো শুনবো আর কি বলে, নাকি এখানে একে বাদ দেব? আপনি দর্শকরা যদি শুনতে চায় একটু শোনাই দিতে পারেন যে সে বাংলাদেশকে কিভাবে দেখে, তার দৃষ্টিতে বাংলাদেশ। জি। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। আমাদের বুদ্ধি আছে, নাহলে জালিয়াতি করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি। আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম। তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছেন। বাংলাদেশি কোনো মানুষ, শ্রমিক বলে কথা, কোনো মানুষকে প্রবেশাধিকার দেবে না। এমনকি আমি যেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য, সর্বনিম্ন আমাদের যে মেরিনার, যারা জাহাজ চালায় দুনিয়াতে, শুড বি প্রাউড অফ দ্যাম। দে আর লিডিং দ্য ইন্ডাস্ট্রি। যে তারা জাহাজ চালায় দুনিয়ার, তারা এক বন্দর থেকে আরেক বন্দর, সেই উপলক্ষে তাদেরকে ওই দেশের বন্দরে যখন জাহাজ আছে তখন কয়েকদিনের জন্য তারা ছুটি পায়, শহরে গিয়ে একটু ঘোরাফেরা করে আসা যাওয়া করতে পারে, জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে। ওই দেশে তারা আমাদের বাংলাদেশি নাগরিক হলে তাকে নামতে দেওয়া হয় না। আমি শুধু মিনতি জানালাম যে বেচারা জাহাজে ঘুরে, অন্তত তাদের জন্য একটা পারমিশন দাও। বলে আমাদের নিয়ম তো সবার জন্য প্রযোজ্য, আমরা কি করি? তুমি আমার আবেদনটা গ্রহণ করো, শুধু তাদের জন্য দাও, আর যদি মনে করো সবার জন্য পরে উন্মুক্ত করো। তো কয়েক মাস পরে শুনলাম যে তারা মেরিনারদের পারমিশন দিয়েছে। আচ্ছা, এর সামনে যারা, এগুলো কি সবকটা অথর্ব? এমন কি করেছে যে হাততালির বন্যা বয়ে দিচ্ছে? মানে আচ্ছা, এই ছিল এখানে আমাদের দর্শকরা বলছে ইউনুস হচ্ছে সবচেয়ে বড় জালিয়াতি। মানে জি সাইফুল ভাই, আপনার মূল্যায়ন শুনতে চাই। তালি দিচ্ছে দিয়েই শুরু করি। এখানে মানে জালিয়াতদের সমাবেশে বক্তৃতা দিচ্ছে, সুতরাং তো জালিয়াতরা তো তাকে তাদের সেরা জালিয়াতদের সমাবেশে বসে। এখন যদি কুকুরের সমাবেশে সিংহ যায় বা ইয়ে করে, বা কুকুর বড় কুকুর যায় বক্তৃতা দেয়, কুকুররা তো তালি মারবেই, এটি তো স্বাভাবিক, তাই না? তো এরা তারও যোগ্য কিনা যায় না। কুকুর অনেক প্রভুভক্ত প্রাণী, অনেক লয়াল। এরা তার চেয়েতেও বেশি লয়াল আর কি, মানে এরা এর চাইতে বেশি গেছে চাটুকার। যাই হোক, ইউনুস যে পুরো জাতিটাকে জালিয়াত বলছে, এটার কারণ আছে, বুঝছেন? একটা ইয়ে আছে যে চোর চোরকে দেখে, চোর দেখে। এই লোকটা জালিয়াত ছাড়া তো কাউকে চিনে না সে, কারণ সে নিজে জালিয়াত। সে জালিয়াত দেখে, সারাক্ষণ জালিয়াতিটা দেখে, সারাক্ষণ তার সামনে সে সারা জীবন ভর জালিয়াতি করেছে। তার জীবনের শুরুতে জালিয়াতি করেছে, 12 বছর বয়সে জালিয়াতি করছে। লেটার, হ্যাঁ। শুকতারা নামে একটা ম্যাগাজিনে
তা কম্পিটিশন হইতো আর কি, চিঠিপত্রের কম্পিটিশন হইতো। সেখানে ওই কলকাতা বেস তারা যে সেরা হইতো তাদের 2-3 জনকে 5 জনকে পুরস্কার দিত। ঠিক আছে, ইউনূস সাহেব এই 5 জন পুরস্কারের নাম তো ঘোষণা করে। সে কি করছে, সে তার পুরস্কার পায় নাই। তো সে জালিয়াতিটা তার সে কেমনে করছে, এটা কিন্তু তার নিজস্ব বইতে লেখা, ব্যাংকার অফ দি পুয়ার লেখা। সেই শুকতারার কম্পিটিশনে যে 5 জনের থেকে একজনের নাম সিলেক্ট করছে। সিলেক্ট করা সে এই সম্পাদকের কাছে চিঠি লিখছে, যারটা নিয়েছে তার নাম দিয়ে লিখছে আমি অমুক, তো আমার বাসার ঠিকানা চেঞ্জ হয়ে গেছে, এখন আমার নতুন বাসার ঠিকানা হলো এই জায়গায় বক্সিরহাট। তার বাসা ছিল 60 বক্সিরহাট, হ্যাঁ, চিটাগংয়ের। তো সে ঠিকানা দিয়া সে এখানেও কিন্তু জালিয়াতি আছে, সেটা বলছি, পাঠাইছে। তো শুকতারা প্রত্যেক সময় তারা যে কয়টা ভাই বোন, সব ভাই বোন কিন্তু সে একা না, তো বুঝেন পুরো ফ্যামিলি কিন্তু এইটাই সে নিজের হ্যাঁ, ভাই বোন মিলে এটা করছে। এখন প্রত্যেক যখনই ডাকপিয়ন আসে সব ভাই বোন যা খোঁজ নেয়, যে কোথায় খোঁজ নেয় জানেন, পাশের বাড়িতে, নিজের বাড়ির ঠিকানা দেয় না কিন্তু। তার পাশে 60, তার বাসার নাম্বার হলো 60 বক্সিরহাট, সেটা বাদ দিয়ে সে পাশের বাড়ির ঠিকানা দিছে। সেই বাড়িতে আসলে আগে থেকে যায় পিয়নের কাছ থেকে ওই ম্যাগাজিন মেরে দিত। আপনি বুঝেন দেব বাটপার কে, ফুল ফ্যামিলি বাটপার। সে ছোটবেলা থেকে বাটপারি করে। এই সেই বাটপার, যে বাটপার আমেরিকা থেকে এসে তার কয়েকশো ডলার ছিল, সে দেখলো ডলারগুলিতে তার বাচ্চা দেয় না। ক্ষুদ্র ঋণের জনক বলে যে এটা মাথা থেকে কোথা থেকে আসছে জানেন, তার ওই কয়েকশো ডলার ছিল, তার এটা বাচ্চা দেয় না, ডলার তো কাগজ। জোবরাগ্রাম গরিব মানুষ আছে, মহিলা বুড়ি যারা আছে যেগুলো কাজ কাম করে, এদেরকে টাকা দিলে তো এরা তো টাকা না দিয়ে ফেরত দেবে না, টাকা মার যাবে না। সেই গরিব মানুষগুলোকে এই ডলার ভাঙায় দিচ্ছে, এবং সেখানে সে সুদ খেত। দ্যাটস ইজ স্টার্টিং। আর অথচ আমরা এটাকে কত বড় করে দেখি, আহা ক্ষুদ্র ঋণের জনক। ক্ষুদ্র ঋণ পৃথিবীতে আসছে আদিকাল থেকে। সে তার মতো করে তার দেশে কাজের বুয়াদেরকে দিয়ে সে টাকা কামাই করতো। আপনি এই লোকটা আমাদেরকে বলে জালিয়াত, বলুন তো আমি আর কি বলবো? আর অন্য জালিয়াতিতে বললাম না, তার জীবনের 2টা জালিয়াতের কথা আমি বললাম। এবং কত বড় সাহস, বাংলাদেশিদেরকে ইন জেনারেল জালিয়াতি বলছে এবং তার সামনে নির্বোধগুলো হাততালি দিচ্ছে। আমরা আরেকটু শুনি কি বলে, মানে বাটপার দ্য গ্রেট, এবং সে হাততালির জন্য বসে থাকে, একটা কথা বলার পরে তাকায় দেখে হাততালি দাও, ট্রাম্পের মতো ভাব। হ্যাঁ, একটু খেয়াল করবেন, ট্রাম্প তো যাক অনেক সময়, মানে ট্রাম্পকে দেখলে বোঝা যায় যে একটা বদ, এবং ভেতরে বাইরে কিছু না রেখে কথা বলে ফেলে। এ তো হচ্ছে যে কথা বলে আর চিন্তা করে যে কোন একটা ফাঁস করে দিলাম না তো, ভুল বললাম না তো, কেমনে প্যাচ লাগানো, তাকাবেন শুধু চিবায়, মানে মানুষের রক্ত চুষে খাওয়া আমি শুনেছি ছোটবেলায়। একটা দুটো দেশ না, লম্বা লিস্টে যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই। ওই মন্ত্রী যার সঙ্গে আমি মেরিনা নিয়ে আলাপ করলাম, সে বলল যে দেখেন আপনি বন্ধু মানুষ, আপনাকে পুরো জিনিসটা আমি বোঝাবো। আমি বোঝাও, বলতে আমি নিজে গেছি, এই যখন তারা আসে দেখার জন্য যে বাংলাদেশিরা রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন, তো নানা জনের কাগজপত্র দেখালো, শিক্ষার সার্টিফিকেট ভুল, জালিয়াত। একজন মহিলা, সে আসছে এখানে ডাক্তার হয়ে, তার ভিসা হলো ডাক্তারের ভিসা। আমি দেখে বুঝলাম ডাক্তার হবার তার কোনো ক্ষমতা নাই, তার চেহারায় বলে না ডাক্তারের কিছু আছে। আমি জিজ্ঞেস করলাম আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন, তখন কাগজপত্র গাইতে একজনে বের করে দিল মেডিকেল সার্টিফিকেট। তো স্টাফরা বললো স্যার এটা জাল, এটা ভুয়া, বাকি সমস্ত সার্টিফিকেট তার জাল। সে বললো যে আমার অ্যাসেসমেন্টে সবদ কাজ যেটা শেষ পর্যন্ত করবে, আমি ঢুকতে পারমিশন দিলে সে গৃহকর্মী হবে, কিন্তু নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। কি হবে ম্যাডাম? এই প্রযুক্তির কথা বলছি যে এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে। যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন করি, এই গোড়াগুলো কেটে দিই। হাজারে হাজারে মানুষ, নানা বোমা, সবকিছু বোমা, এখানেও কিন্তু ব্যাংক সার্টিফিকেট বোমা, এবং আমরা ইস্যু করছি সেগুলো।
এবং জেনুইনলি ইস্যু করছি, যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা। কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। জালিয়াতির কারখানা, এই দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না, হবে না, এটাকে আমরা করতে চাই না। আমরা নিজ গুণে দেশে সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের আছে। আজকে এই প্রযুক্তির বৈঠকে আমরা সেই ভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াতি থেকে বেরিয়ে আসবো, আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব। কি হদে বাজে আচ্ছা, এই যে একের পর এখানেও সে মিথ্যা কথা বলে গেল বলছে। যে সৌদি আরবে জানেন, গৃহকর্মীর জন্য যা মানে মেডিকেল সার্টিফিকেট সেগুলো কালেক্ট করাও তো একটা কঠিন, মানে আমি দুইটা জায়গায় আপনাকে বলি, সেটা হলো কি দেখেন, তিনি যে ডাহা মিথ্যা কথা বলছেন এটা হলো প্রমাণ হলো যে একজন মন্ত্রীর খায় দায় কাম নাই, সে বাংলাদেশ থেকে কে গেছে, হ্যাঁ ডাক্তার হিসেবে গেছে, তার সাথে দেখা করছে অথবা তার সাথে, যেখানে বাংলাদেশিদেরকে ঢুকতেই দেয় না, সে মন্ত্রী নাকি ওই গৃহকর্মীর সাথে কথা বলছে, ওই ডাক্তারের সাথে কথা বলছে। এটা ইমিগ্রেশনে তাও আবার ইমিগ্রেশন, আপনি বলেন তো দেখি এটা সত্যি, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য? এটা তার গল্প বানানো। কেন বলতেছি জানেন? সারা জীবনটাই সে গল্প বানায় আসে। আপনার আরেকটা এই ঘটনা দিয়ে আরো একটা কথা বলি, সেটা হলো যে যদি এই ভদ্র মহিলা এই সার্টিফিকেট গুলো নিয়ে গেছেন তো, তাই না? যারা ভিসা দিয়েছে তারা কি করছে? তারাও তো জালিয়াত। যে দেশ ভিসা দিয়েছে তারাও তো জালিয়াত। যে তারা এই জাল ইয়েগুলো দেখে দিছে সে লোকগুলি জালিয়াত না, শুধু বাংলাদেশি। যে দেশে গেছে তারা কি ইনভলভ না এখানে? তাদের মানে ওইখানে যে কাজ করবে গৃহকর্মী, তাহলে ডক্টরের সার্টিফিকেটের দরকার কেন পড়েছে? না, এটা হলো ঘটনাটা সে এর আগে একবার বর্ণনা করছে। সেই মিথ্যা কথা বলে বলে সে বারবার ঘুরে ফিরে মিথ্যা কথাটা বলতে পারে না ঠিক মতো। মিথ্যা কথা বলে তো ভুলে যায় কোন। সে এর আগে বলছে ওই দেশে গৃহকর্মী হিসাবে নেওয়ার জন্য কি বলে এই কোনো ইয়া ছিল না, ভিসা নাই। ওই যে আদম ব্যাপারী কোম্পানি, তার কাছে ভিসা আছে ডাক্তারের। সে কিন্তু তখন কিন্তু এই কথা বলছে আদম ব্যাপারী কোম্পানির কাছে ভিসা ছিল ডাক্তারের, যখন গৃহকর্মীর তো ভিসা নাই, সো গৃহকর্মীরা ডাক্তার বানায় পাঠায় দিছে। এটা হলো সে আগে বলছে, এখন বলতেছে আরেকটা। কিন্তু আরবের নিয়ম তো, আপনি তো গেলে ওখানে যদি আপনি ডক্টর হিসেবে যাবেন, আপনাকে ওইখানে কাজ করতে হবে, আপনাকে তো গৃহকর্মী হিসেবে নেবে না কেউ, অন্য কেউ। না, আমি আবার বলি, গৃহকর্মী হিসেবে তারা নেয় নাই তো, তারা ডাক্তার হিসেবে নিচ্ছে। বুঝে দেখেন, ওই যে আমি বুঝলাম তো, ডাক্তার হিসেবে ওখানে যাওয়ার পর সে তো আর প্র্যাকটিস করবে না, না তাকে তো ওখান থেকে পাঠিয়ে দেবে। না, সেটা না, এটা তো পুরো ঘটনাটাই মিথ্যা কথা। তার মানে এটা তো পাঠাই দিছে, নিশ্চয়ই পাঠাই দিছে, কিন্তু এটা মিথ্যা কথা যে এটা একটা ঘটনা বানিয়েছে। কিন্তু ঘটনাটা কি? ঘটনাটা হলো আদম ব্যাপারী এই কারবারটা করেছে, যে তার কাছে আছে ডাক্তারের ভিসা, সো একজন মহিলার সে ডাক্তারের সার্টিফিকেট, তার এখানে যত জমাটমা আছে ওগুলা দিয়ে ওই মহিলার দিয়ে সে পাঠাই দিছে। এখন এই পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আদম ব্যাপারী বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রি, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, বাংলাদেশের হোম মিনিস্ট্রি, সব জায়গাতে এই সার্টিফিকেটগুলো কিন্তু হয়েছে, সিলসাপ পড়েছে। হওয়ার পরে সেটা কিন্তু এমবিসিতে গেছে, এমবিসি আবার এটা চেক করছে, চেক করে ওই প্রতিষ্ঠানের কাছে পাঠাচ্ছে। যে প্রতিষ্ঠান তাদের রিক্রুট করছে তারা কিন্তু আবার দেখতেছে যে তারা কাকে আনতেছে, ডাক্তার আনতেছে, তারা দেখছে না। সো এটা টোটাল গল্পটা হলো ভুয়া একটা গল্প। আমি তো এটাই বুঝলাম ভাই, মানে আদম ব্যাপারীরা খেয়ে কাজ নাই, দুনিয়া সব সার্টিফিকেট কালেক্ট করবে একজন গৃহ পরিচারিকাকে ওখানে পাঠানোর জন্য। হ্যাঁ, এইটা হলো সে আগে বলছে, এখন আবার এটা বলছে। সো এটা যে সে গল্প দেয়, সে খুব গল্পবাজ। কিন্তু তার গল্পের ইয়েটা বলে আপনি, সে বিদেশিদের কাছে এত প্রিয় কেন জানেন? বিদেশি ডিগনিটারিদের কাছে বাংলাদেশকে বদনাম করে। হ্যাঁ, না, এর চাইতে বড় জিনিস আছে তার। হিলারি ক্লিন্টন, রানী সোফিয়া আবার কিন্তু তার মায়ের নামে, এই জন্য সে কিন্তু রানী সোফিয়ার সাথে তার বেশি খাতির ছিল। স্পেনের রানী সোফিয়া, তার মার নাম সোফিয়া, সো মায়ের নাম সোফিয়া, রানীর নাম সোফিয়া, রানীর পুত্রের মতো করে আর কি দেখার এরকম। কিন্তু ঘটনাটা অন্য জায়গায়, সে অন্য জায়গায় বাট পড়ে। গ্রামীণের সর্বত্র আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, মানে গ্রামীণ তার যে ইয়েগুলো আছে, গ্রামীণের সব, মানে গ্রামীণ ব্যাংকের অন্যান্য প্রতিষ্ঠানে যা আছে, সেখানে দেখবেন যে কোনো ডিগনিটারি আসলে নর্মাল নিয়ম কি, আপনি বিদেশ থেকে যখন একজন যায়, আপনি সাধারণত তার জন্য একজন ইন্টারপ্রেটার রাখবেন। কারণ হিলারি ক্লিন্টন তো বাংলা ভাষা বুঝবে না, হিলারি ক্লিন্টন বুঝতে পারবে না যে যে নারী গরু পালতেছে তার ভাষা তো বুঝবে না,
তাহলে তার জন্য একজন ইন্টারপ্রেটার লাগবে না? হি নেভার অ্যাপয়েন্টস ইন্টারপ্রেটার, নেভার। সে কি করে, নিজে ইন্টারপ্রেটার থাকে অল হিজ লাইফ। আমি তার সাক্ষী হিসেবে বলছি, অল হিজ লাইফ। মশলা মাখায় তারপরে বলে, মশলা মাখানো মানে কি, সে ধরেন ওই মহিলারা বলতেছে আহা আপনি দেখতে তো আপা এত সুন্দর সাদা সুন্দরী, আর সে বলতেছে মহিলারা বলছে তুমি কি আমাদের এখান থেকে 1 গ্লাস দুধ খাবা, কাঁচা দুধ খাবা, জাস্ট সিম্পলি। এখন ওই যে মানে হিলারি কোনটা পছন্দ করবে সেটা কিন্তু সে বানায় বলে, মহিলারা তো একটা সাধারণ মানুষ, সে বলছে আরে বাপরে বাপ কি। আমি যে অনেক মানে অনেক অ্যাসাইনমেন্ট আমাকে পাঠানো হইতো, আমি দেখছি সে নিজে ইন্টারপ্রেট করে মিথ্যা কথাগুলি বলে তাদের কাছ থেকে ঘনিষ্ঠ হয়। এগুলো তার সবচেয়ে কোনো ইন্টারপ্রেটার রাখবে না, প্রাতিষ্ঠানিক কোনো ইন্টারপ্রেটার থাকে না কিন্তু এই লোকটির। তো সে এই যা বলে বুঝছেন যদি আমাদের এখানে দর্শক আপনাদের কারোর বাটপাড়ির ট্রেনিং লাগে, বেশি বেশি ইউনূসের বক্তব্য দেখতে পারেন। আর যদি আমার মনে হয় বাংলাদেশে যাদের মস্তিষ্ক ব্যবহৃত হয় আর কি, মানে দেখতে শুনতে মানুষ হলে হবে না, ব্যবহার করে, মোটামুটি বিদ্যা টিদ্যা আছে, 2 এ 4 হয়, এই হিসাবটা করতে পারেন, তারা কিন্তু জানেন যে ডক্টর ইউনূস কত বড় জালিয়াতি। ইউনূস নোবেল, এই যে কোয়ার্টার নোবেল কিভাবে পেয়েছে, কি জালিয়াতির মাধ্যমে, শান্তির সাথে তার তো কোনো সম্পর্কই নাই। আচ্ছা এটা বলেন না ভাই, যে নোবেল পুরস্কার প্রাপ্তি, গ্রামীণ ব্যাংক, আপনার নোবেল পুরস্কার অনুষ্ঠানের কথাই বলি, নোবেল পুরস্কার অনুষ্ঠানে যে ভদ্রমহিলাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই ভদ্রমহিলার কথাগুলো সে ইন্টারপ্রেট করছে। অসব একজন নোবেল পুরস্কার পাচ্ছে, তার জন্য তো নোবেল কমিটি তার জন্য ইন্টারপ্রেটার রাখার কথা, রাখে নাই কেন? রাখেন এলো তিনি ইন্টারপ্রেট করবেন, উনি ওনার মতো করে ইন্টারপ্রেট করছে। নোবেল কমিটিতে রাখবে, সে যে ভাষায় কথা বলে সে ট্রান্সফার করতে হবে না, সেটা মানুষকে জানাতে হবে না, ওইখানে নোবেল উৎসবের মধ্যে জানাতে হবে না। এই বাটপারদের হাত থেকে কি আমরা রক্ষা পাবো না? ইউনূসের এরকম পকেটে আর কত বাটপার আছে বলে আপনি মনে করেন সেগুলেন ভাই? শুনেন, ইউনূসের তো একটা সমর্থক বাহিনী আছেই, তার যারা অন্ধর মতো বিশ্বাস করে, কেন তারা মনে করে যে মানে এইরকম মানুষ তো পৃথিবীতে কম সংখ্যায় নাই, যে নোবেল পুরস্কার পাওয়া মানেই মনে করে এই লোকটা ভালো। মানে নোবেল মানে কি, আমি অন্য নোবেলের কথা বলছি না, শান্তি পুরস্কার পারেন না, এটা একটা এক ধরনের সাইকি প্রবলেম, যে আমি কিন্তু অন্য কিছু বাজ বিচার করছি না। এখন সে ধরেন এই ভেনেজুয়েলার মাচাদো, যে মাচাদো পুরস্কার পাওয়ার পর সে পুরস্কার তার দেশে হামলা করার জন্য আরেকজন প্রেসিডেন্টকে দান করে। সো কিন্তু তারপরে দেখবেন যে মাচাদোর একটা অন্ধ মানে সাইকি একটা সাপোর্টার বাহিনী আছে, কারণ তারা মনে করে যে এরকম এই আপনি যার কথা বললেন, আমার ধারণা আর কি, সে ইউনূস তাকে নিয়ে জেলে দিলেও কিন্তু সেই ইউনূসের পক্ষে থাকবে। সো আপনি ওর কাছ থেকে তো এটাই আসে, ও জেলে দিলেও কিন্তু ওর পক্ষে থাকবে, কিছু করার নাই এটা। আর শেখ হাসিনা তাকে মধু দিয়ে দিলেও সে এটাকে মধু না মনে করে বিষ মনে করবে। এখন কিছু করার নাই, এরকম মানুষ তো পৃথিবীতে থাকবে, আছে। সো ওর অবস্থানটা হলো এরকম, তারা শেখ হাসিনা মধু দিলেও কিন্তু সে খাবে না। যে এই নির্বাচনটা যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে হয়, তাহলে দেশের এই নির্বাচনের ইম্প্যাক্টটা কি হইতে পারে। তিনি বলছেন যে কোনো পক্ষকে বর্জন করে নির্বাচন করা মানে একটা দীর্ঘমেয়াদী বিরোধ বা বিভেদ বজায় রাখা, দীর্ঘমেয়াদী। তিনি বলছেন যে একপক্ষীয় একটা নির্বাচন যদি হয় এবং সেখানে যদি অল্প মানুষের ভোটে যদি হয়, সেই সরকার দুর্বল হবে, এই নেচার দুর্বল হবে, এবং সেই দুর্বলতা সে কাটায় উঠতে পারবে না, সে চালাতে পারবে না দেশ। এরকম বিভিন্ন যুক্তি দিয়েছেন, এবং তিনি সুন্দর যুক্তি একটা কথা বলেছেন, সেটা হলো যে একটা পথ আছে যে বাংলাদেশকে করে, সেটা হলো উনি একটা ইঙ্গিত দিয়েছেন যে নির্বাচনটা যদি ইনক্লুসিভ করতে হয়, দরকার হলে মানে এক ধরনের সবাই মিলে যে একটা সমঝোতার যে পরিবেশটা, সেই সমঝোতার পরিবেশটার জন্য উনি কিন্তু ছাড় দিতেও রাজি আছেন। এটা কিন্তু ওনার কথার মধ্যে আছে, কি ধরনের ছাড় সেটা উনি অনেক মিষ্টি ভাষায় বিএনপির কথা বলেছেন, বিএনপি সম্পর্কে বলছেন। মানে এখানে ওনার মধ্যে এই বিবৃতির মধ্যে আপনি কোনো কিছু পাবেন না যেখানে আপনি বলতে পারবেন যে তিনি অ্যাগ্রেসিভ ওয়েতে তার দলকে আহ্বান জানিয়েছেন করার না। এটা দুটো মেসেজ তার দলের প্রতি এবং কি বলে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের প্রতি, যে তার দল এই নির্বাচনে অংশ নেবে না। সো অংশ না নেওয়া মানে না নেওয়া, তারা কোনো মারামারিতেও থাকবে না, কাটাকাটিতেও থাকবে না, ভোট কেন্দ্রে যাবে না। উনি বলে দিয়েছেন ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, উনি ভোট কেন্দ্রে যেতে না করেছেন, এটা হলো একটা মেসেজ। আর ভোট কেন্দ্রে যদি না যায়, তাহলে ইন্টারন্যাশনাল ইয়ার কাছে যে আওয়ামী লীগ ভোট কেন্দ্রে, আওয়ামী লীগের কর্মীরা না শুধু সমর্থকরাও যাবে না, সেই ইন্টারন্যাশনাল কমিটি জানলো যে একটা পার্সেন্টেজ অফ ভোটার্স তারা কিন্তু ভোট দিতে যায়নি। একটা হলো শান্তি শৃঙ্খলা, অশান্তির সাথে
নিজের নেতাকর্মীকে কিন্তু অশান্তি থেকে দূরে রাখার মেসেজ দিয়েছেন। সেটা ইন্টারন্যাশনাল কমিটিও দেখবে। সে মারামারি কাটাকাটি, যেটা একটা ভুল মেসেজ যাচ্ছিল যে তারা ভোট কেন্দ্র দখল করবে, অমুক করবে, তমুক করবে, এগুলা থেকে সে বিরত থাকার, মানে এগুলো না, যাওয়াই যাবে না ভোট কেন্দ্রে। সো যারা যাবেই না তারা তো মারামারি করতে পারে না। এটার কারণও একটা, এর আগে 2 দিন আগে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, এবং যা কিছু করবে আওয়ামী লীগের দায়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানাচ্ছে যা করবে আওয়ামী লীগের, যেহেতু আওয়ামী লীগ নির্বাচন নাই। মানে কি ভাষা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষা যদি শুনেন, সেগুলো আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে থাকবে না, বা আওয়ামী লীগকে যেহেতু নির্বাচনে রাখা হয় নাই, সেহেতু যাই হবে সব আওয়ামী লীগের দায়। এটা একটা ঢালাও। সেখান থেকেও কিন্তু উনি এই বিবৃতিটার মাধ্যমে ওনার পার্টিকে উনি করছেন, আলাদা করছেন, যে আমার পার্টি মারামারির মধ্যে নেই। আরেকটা আমি বলি, সে অডিওতে উনি কিন্তু অনেক কথা বলেছেন, কিন্তু এখানে যদি মেসেজ যদি বলেন, ট্রু মেসেজ টু হিজ পার্টি এবং পার্টিম্যান বা পার্টির নেতাদের উদ্দেশ্যে, ওনার ল্যাঙ্গুয়েজটা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন যে উনি ব্যঙ্গ করেছেন। চার নেতারা কথায় কথায় যে বলে, মানে নেত্রী হুকুম দিলে আমরা এই করবো, নেত্রী হুকুম দিলে ওই করবো, নেত্রী হুকুম দিলে, এটা সম্পর্কে কথা বলতে গিয়ে উনি কিন্তু একটা সুন্দর ভাষায় এটাকে উদ্ধৃত করে কথা বলছেন। তিনি যেটা বলছেন, সকলকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, খালি নেত্রী হুকুম দেবে এই জন্য বসে থাকতে হবে? মায়ের খাবেন আপনারা, ঘর বাড়ি পোড়াবে আপনাদের, আপনারা তার প্রতিকার করতে পারবেন না? তিনি কিন্তু হুকুম দিতে হবে, মানে তার দলের নেতারা যে খালি হুকুম হুকুম করে, সেই জায়গাটা থেকে উনি কিন্তু দলের নেতাদের মুক্তি দিয়ে দিচ্ছেন, যে তোমাদের তো হুকুম দেওয়া। এবং ওইখানে বলেছেন, আমি তো আগেই বলে দিচ্ছি, যে যেখানে আছে সে সেখানে নেতা, যে যেখানে প্রতিরোধ করবে সে সেখানে নেতা। এটা এই বক্তৃতার মধ্যে উনি বলছেন, এই অডিওটাতে উনি এটা বলছেন। তো দুটো মেসেজ, এটা হলো পার্টির প্রতি ওনার মেসেজ, পার্টি লিডারশিপের প্রতি একটা মেসেজ, আবার নেতাকর্মীদের প্রতি ওনার একটা মেসেজ আছে। যে মেসেজটাতে উনি বলছেন যে তোমাদের জন্য পার্টির দরজা খোলা, তোমরা যেখানে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারো তোমরাই নেতা। এবং উনি উল্লেখ করছে যে পার্টির অনেক পরিবর্তন আনতে হবে, এটা উনি জানেন। তৃণমূল ওনাকে এই মেসেজগুলো দিচ্ছে, এটাও বলছেন ওখানে। সো তৃণমূলের প্রতি ওনার একটা মেসেজ আছে, নেতাদের প্রতি, নেতাদের ব্যঙ্গ করছেন। আমি বলতে পারি, নেতাদের লজ্জা থাকে তাইলে আর এই লাইনগুলো আর কোথাও বলবে না, কোনো টক শোতে যায় বলবে না। ভালো, হ্যাঁ ঠিক আছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নিশ্চয়ই এই বিষয়গুলো আমলে নেবেন। যদি তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করে, এরা হলো জৈবিকভাবে নারীকে দেখে, নারীর সামাজিক এবং নারীর মেধা এগুলো দিয়ে নারীকে বিবেচনা করে না। এরা কখনো তার মাকে ওইভাবে বিবেচনা করে না। করলে তার যে ইন্টারভিউটা সে দিয়েছে ইয়াতে, কি বলে, আল জাজিরার কাছে, ওখানে সে স্পষ্টভাবে কথা বলতেছে কি, নারী তার সন্তানকে দুগ্ধ পান করাবে কখন, সে ব্যাখ্যাটা এরকম, আমি কখন করাবে, যদি সে নেতাগিরি করতে থাকে, তাহলে তার মানে নারী হলো দুগ্ধ পান করানোর জন্য। এবং ওখানে ব্যাখ্যা দিচ্ছে, নারী এবং পুরুষরা আল্লাহ ঠিক করে দিচ্ছেন কি দিয়ে, ফিজিক্যাল দিয়ে। একটা ফিজিক্যাল কি, নারী দুগ্ধ পান করাবে সন্তানকে, পুরুষের তো পুরুষ অন্য কাজ করবে। তো সে এইভাবে জৈবিকভাবে দেখে, শারীরিকভাবে দেখে, নারীকে নারী হিসেবে না, মানুষ হিসেবে দেখে না। কিন্তু সে মানুষ হিসেবে মনে করে পুরুষই। এবং আপনার ধর্মে তো, আমাদের ধর্ম তো আল্লাহকেও পুরুষ ভাবা হয়। আল্লাহকে তো কখনো আমরা কি ভাবছি যে আমরা তো ইসলাম ধর্মে কি কখনো আমাদের কল্পনা আসছে আল্লাহ দেখতে নারীর মতো? কোন হুজুর আমাদেরকে কি এটা বুঝাইছেন কোনোদিন? ছোটবেলা থেকে সকল ধর্মেরই মোটামুটি ধর্মগুরু বা প্রধান ঈশ্বরকে পুরুষই ধরা হয় পুরুষতান্ত্রিক সমাজে, বা ধর্মগুলো তো পুরুষেরই লেখা। সে ওই হিসাবে সে নারীকে, সে আসলে তো মেইন কিছু মনে করে, সে মনে করে অঙ্গ প্রত্যঙ্গ, এবং বলছে তাকে কিভাবে তৈরি করা হয় তা আমার কোনো আগ্রহ নাই। কিন্তু একটা কথা তো, আপনি যারা এই দৃষ্টিভঙ্গিতে দেখে তাদের কাছে নারী কি? নারী একটা সাধারণ গাছের প্রশাখা মাত্র, সে গাছ না। অথচ আবার বলতেছে এই গাছ থেকে কিন্তু ফল পাড়বে, মানে নারী থেকেই তারা জন্মাবে, সেই নারী তাকে দুগ্ধপান করাবে, সবকিছু করাবে, বড়সড় করার পরে সে আর ওই গাছকে চিনে না। নারী কিন্তু আসলে গাছ। যদি আপনি শারীরিক ভাবেও দেখেন, নারী কিন্তু আসলে গাছ। যদি বলেন, তিনিই আসলে আমাদেরকে পৃথিবীতে আনেন, সবকিছু খাওয়া দাওয়া করান, পড়ান, বড় করেন, তাই না? বাবা দেখাশোনা করে, কিন্তু সেখানে সে গাছটাকে কিন্তু অস্বীকার করে। এখন এগুলো যদি তর্কে যায়, তখন ধর্ম অবমাননার কথা আসবে। আচ্ছা, এটা তো হজম করতে পারবো না, তখন কিল দেওয়া শুরু করবে আমারে, আমি তো কিছু করতে পারবো না। না, আপনি ঠিকই বলেছেন। আমরা একটা সিনেমা দেখেছি অ্যাভাটার, অনেকগুলো আছে এটার। অ্যাভাটারে একটা গাছ আছে, আইওয়া ট্রি। তো এই আসলে নারী ওইরকমই, মানে যে আপনারা যারা সিনেমাটা দেখেছেন জানবেন যে কেউ আহত হলে বা
এটা এটা অনেকটা মানে প্রকৃতিকে দেখানো হয়েছে যে প্রকৃতি হচ্ছে মা এবং সেই প্রকৃতি তার সন্তানকে রক্ষা করে। 40 বারের উপরে জেনা করা মানে সঙ্গম করা, মাকে রেপ করা, তো সেই সুদখোর মহাজন ইউনুসকে তারা নেতা বানিয়ে মানে ভাই কত কিছু দেখতে হয় সাইফুল আমিন ভাই, এবং তাদের বাচ্চা ভাই এই যে আপনি যে আমিরের কথা বললেন, সে আমিরের আমির যে বাংলাদেশে যাকে যাকে জিয়া রহমান ফেরত আনছিল, গোলাম আজম। আমি গোলাম আজমকে দেখেছি মঞ্চের মধ্যে খালেদা জিয়া চেয়ারের মধ্যে বসা, উনি একটা ছোট চেয়ারে ছিল, যেহেতু উনি বয়স্ক মানুষের জন্য চেয়ার ছিল, উনি চেয়ার থেকে উঠে যায় মানে পারলে এরকম করে মানে হাত জোড় করে খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করতে আমি দেখেছি। যারা একজন নারীকে এই প্রধানমন্ত্রী মানতে পারে, তারা তাদের জামাতার আমির মানতে পারবে না ভাই। মানে এটা কোন ধরনের কথা? তারা তাকে সংসদ সদস্য করবে না, কিন্তু তারা প্রধানমন্ত্রী মানতে বাধ্য। তারা মেনেছে, শুধু মানে নাই, তাদের হুজুরের হুজুর যেটা আমিরে গোলামে আজম, তিনি তাকে দেখছি খালেদা জিয়ার সামনে জাস্ট জবুথবু হয়ে হাত জোড় করে, মানে হাত জোড় করে মাপ চাও না, হাত জোড় করে তার দৃষ্টি আকর্ষণ করতে দেখছি আমি। এই ভিডিও আপনি খুঁজলে আপনি পেয়ে যাবেন, এটা যদি এরা এরকম প্রচার করে দেন। জি, এটাই করে, এরা ভৃত্যের মতোই আচরণটা করে। আমাদের বিভিন্ন আঞ্চলিক বিভিন্ন ডায়লগ আছে, যেমন নোয়াখালীতে একটা ইয়ে আছে যে একটা চাকরি দিচ্ছে যে কত বেতন দেবে, যে আইনে যা দেন, তারপর দেখা গেল ওই প্রতিষ্ঠানই দখল। তো এই জামাত হচ্ছে এরকম যে আপনি তারে বলবেন, সে বলবে আমি অসহায়, আমি ইসলামের খেদমত করতে পারলেই আমার শান্তি, আমার আর কিছু লাগবে না। একটু চেয়ার পায়ে গেলে এদের আসল চেহারা চলে আসে। পায়ের কাছে বসে থাকতে এইসব নেতারা এই সমস্ত, তখন নারী নেতৃত্ব খুব আরাম, বলবে না। মামুনুল হকের একই কথা, যে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না, নারীদের দিকে তাকানো যাবে না, বন্ধুর বউকে নিয়ে আবার রিফ্রেশমেন্ট, হ্যাঁ বন্ধুর বউকে নিয়ে আবার রিফ্রেশমেন্টে যায়, ধরা খায়, ধরা পড়ার পরে আবার তুমি আমার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করে না। আমার প্রশ্ন হচ্ছে যে মনীষা চক্রবর্তী, তিনি একজন প্রগতিশীল রাজনীতিবিদ দাবি করেন, তিনি এই পাতানো ভোটে কেন গেলেন? আর যদি গেলেন, অপমানিত হলেন, এখন কি তিনি আগের মতো, মানে তিনি অতীতেও যখন ধর্মীয় কার্ড খেলে তিনি নিজেকে দেখান হিন্দু পিনাকির মতো, আবার গরুর মাংস গরু জবাই করে কোরবানিতে মুসলিমদের বিলি করে বোঝান যে আমি ভালো হিন্দু, এখন কি তিনি আবার ওই পিনাকির ভাষায় জিয়াফত দেবেন, 2টা গরু জবাই করে পাড়া প্রতিবেশী সকল মুসলমানদের খাওয়াবেন, নাকি ওই ইসলামিক নেতার কাছে গিয়ে আলাদাভাবে, মানে যেভাবে তারা খুশি হয়, মানে যে দেবতা যে ভুলে তুষ্ট, মানে তিনি কিভাবে এই নির্বাচনে যাওয়ার মাধ্যমে তিনি কি বোঝান, আবার অভিমান করেন মোল্লাদের কাছ থেকে এরকম অপমানিত হয়ে? এই বামদের অবস্থা যদি একটু বলতেন, সাথে আরেকটু। বুঝছেন, এই যারা দাঁড়িয়েছেন, বাম সাহস করে দাঁড়িয়েছে, এই জন্য আপনি তাকে অবশ্যই ধন্যবাদ দিতে পারেন, সাহস করে দাঁড়িয়েছেন। আর আরেকটা হলো যে এরা কেন দাঁড়ান সেটা আমি বুঝি না। কারণ এরা তাদের গলিতে, মানে আমি যে এলাকায়, ওখানে তো নিশ্চয়ই গলি আছে, পাড়া আছে, গ্রাম আছে, মহল্লা আছে, অনেক কিছু। এরা একটা মহল্লায় জেতার ক্ষমতা রাখে না। তারা যদি দাঁড়ায়, হন আপনি বনের মধ্যে যদি শিয়াল যায় বলে আমি বাঘ হইতে চাই, এটা কি হওয়া সম্ভব? বাঘের চামড়া পুরেও কি বাঘ হইতে পারবে না। তো এরা যে যায়, কেন যায় সেটাই আমি বুঝি না। আবার কেন এদের কথা হয়, এবং এরা কেন আবার আলোচনায় আসে, আবার কেন এরা, আমি কিন্তু এক্স্যাক্টলি আসাদ, আমার কাছে মনে হয় যে নিরর্থক চর্চা হবে এদেরকে নিয়ে কথা বলটা। এদেরকে আপনি আপনার প্লেটের কোনাতেও জায়গা দেওয়াটা ঠিক না। আপনার টেবিলের কোথাও আপনি জায়গা দিলে আপনি মনে করবেন যে আপনার টেবিল নষ্ট হয়ে গেছে। সেই বামদের নিয়ে কথা বলে লাভ না। বামরা বাংলাদেশে ওই যে বললাম না, ওদের ডাইনিং টেবিলে আপনি যে জায়গা দেন, ওই ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া নষ্ট হয়ে যায়। তো এদেরকে নিয়ে কথা না বলেই আমার কাছে, আমি মানে কেমন লাগে আর কি এদেরকে নিয়ে কথা বলতে। আবার এদের কথা শুনতেও আপনি যে আনুকে দেখাইলেন, আনুর এই পর্যন্ত এই যে বন্দর চলে যাচ্ছে, এখন তার বন্দর রক্ষা কমিটি কোথায়? মানে ব্যাপারটা হলো ব্যবসাটা নিয়ে যাওয়া। তো এই যে নিয়ে যাচ্ছে কোথায়, এই রাম ছাগলগুলি কোথায়? এরা আসলে বাম না, এরা আসলে রাম ছাগল। মানে তাদের পরিণতি তো খুব ভয়াবহ হতে পারে। কারণ আমি খুব দিব্য চোখে আমার কাছে মনে হচ্ছে, আমরা বাংলাদেশে মব দেখি নাই, কিন্তু যেটা দেখছি আর কি, মবের উৎপত্তিটা দেখছি। মব মানে একটা শব্দকে চিনেছি, মব সন্তান, এটা আমরা দেখেছি। আমরা কিন্তু আসল মবটা কিন্তু দেখিনি। এই আসল মব কিন্তু এদের উপরে হবে। ইউনিভার্সিটিতে আমি আপনাকে বলি, পাড়ায় মহল্লায় যেখানে থাকে, এই সর্বত্র কিন্তু এরা আক্রান্ত হবে। আমার ভয় হয় ওই সময়টা কত বড় অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু ওই অরাজকতার মধ্যে কিন্তু আমার সামান্য করুণা হবে না এদের জন্য। কারণ এরা চোখ দিয়ে দেখেছে মানুষকে কিভাবে পিটিয়ে হত্যা করে। এদের ইউনিভার্সিটিতে একটা ছেলেকে দফায় খাইয়ে পরিয়ে
পিটিয়ে, মানে দফায় দফায় পিটিয়ে তারপর মারছে, সেই লোকগুলো এখন ডাকসুতে আছে। তারা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ডাকসু আছে, সেটা কিন্তু এই যে যাদের যে এই লালবদররা কিন্তু দেখে না। তারা এই ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই মবারদেরকে ভোট দিয়েছে। আপনি নিশ্চিত থাকেন এই মবারদেরকে কিন্তু অন্য মব ধরবে, এবং আমার কাছে খুব ভয় হয় সেই সময় কত বড় অরাজক, কারণ এইভাবে কেউ পার পাবে না। প্রত্যেকটা জিনিসের একটা প্রতিক্রিয়া আছে। আপনি আজকে মব ক্রিয়েট করছেন, মবের পর কোন শব্দ আসে আল্লাহ জানে। দ্যাট ইজ সামথিং কামিং ইন, এবং এরা সেটাতে মুক্তি পাবে। এরা বাংলাদেশে থাকতে পারবে কিনা, এটা থাকবেও কিনা এটা আমার সন্দেহ আছে। বা আবার এটাও আপনি ভাবতে পারেন, পৃথিবীর বিভিন্ন দেশ যেভাবে বাঙালিদেরকে দূরে দূরে রাখার চেষ্টা করতেছে ইউনূসের কল্যাণে, এরা কোথাও যাইতেও পারবে কিনা এটাও আমার সন্দেহ আছে। আসলে সত্যি, এবং আমি তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলে যতটুকু বুঝি, এগুলো বললে তো আবার অনেকে বলবে যে আমি বোধহয় তাদেরকে প্রলুব্ধ করছি, উদ্বুদ্ধ করছি। না, আমরা যুদ্ধের মধ্যে আছি, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য, মানে সবার না তবে বেশিরভাগই তৃণমূলে যারা রয়েছেন, যে তারা টাইম দেবে না, মানে নেত্রী এসে মানা করবে, মানা করার সময়টা দেবে না। এর আগে সব ঘটনা মানা করার ঘটনা ঘটবে, শেখ হাসিনা মানা করতে পারবে না। শেখ হাসিনা তাদেরকে রক্ষা করতে পারবে। তাদের বক্তব্য যে নেত্রী প্রতিশোধ নেওয়া থেকে শেখ হাসিনা ঠেকে রাখতে পারবেন না। যে আমরা শুধু বসে আছি, জি ওইটাই বলছে যে আমরা হাটে মাঠে ঘাটে যেখানে যে অবস্থায় আছি, কেউ কেউ রিক্সা চালাচ্ছে, বলছে রিক্সা চালাচ্ছি কিন্তু আমি অলওয়েজ অ্যালার্ট, যেদিন আমার সুযোগ আসবে 1 ঘন্টা সময় দেবো না। মানে ওই যে নেত্রী এসে মানা করবে থামো, হ্যাঁ এই দেশ ইনভলভ হবে, ওই দেশ, ওই বুদ্ধিজীবী বদমাশ যেগুলো এখন বসে আছে তারা নামবে, ওই সময়ই দেবে না। মানে এখন দেখেন, আচ্ছা এটা কি আইন হাতে তুলে নেওয়া, যে এটা আইন হাতে নেওয়া কিনা? আপনি একজন সাংবাদিক, প্রবীণ সাংবাদিক হিসেবে আপনি আমাদেরকে বলেন তো, আপনি তাদের বিরুদ্ধে আদালতে যেতে পারবে না, ইন্ডেমনিটি দেওয়া হয়ে গেছে, মানে জুলাই জঙ্গিদের সকল অপরাধ মাপ। এখন যে সাদ্দাম তার স্ত্রী সন্তান হারিয়েছে, কোনোদিন সন্তানকে কোলে নিতে পারে নাই, এতগুলো মাস জেল খাটলো, তারে আপনি কোন আদালতে বিচার করবেন? আর সে আইন হাতে তুলে নিলে আপনি কিভাবে বলবেন অপরাধ? এ তো গণ আদালত হবে দেশে, তাই না? মানে যেহেতু আদালতে তাদের বিচার হবে না, আপনি আইন করে নিষিদ্ধ করেছেন, তো মানুষ যাবে কোথায়? মানুষ আইন হাতে তুলে নেবে, সে এটাই স্বাভাবিক। মানুষ কি, আপনার একটা কথা আছে বুঝছেন, আপনি দেয়ালে পিঠ থেকে গেলে আপনি কি করেন? আপনি সর্বাত্মক চেষ্টা করবেন বাঁচার জন্য, তখন আপনি খুনও করবেন। তো মানুষ যে পরিমাণ মানে আপনি জাস্ট আপনি ভাবেন, আপনি তো ভাবতেছেন এই একটা দুইটা মানে বড় বড় লাল বদরের কথা বলছেন। আপনি একটা জিনিস, যেই সব স্কুলে ছেলে মেয়েগুলি মব করে টিচারকে পিটিয়েছে, আপনি মনে করেন না সেখানে প্রতিশোধ হবে? তবে সেটা কত বিধ্বংসী প্রতিশোধ হবে। যে টিচাররা এটাতে মদত দিয়েছে, সে টিচারটা এটা থেকে পার পাবে না। বাংলাদেশে একটা বড় ধরনের বিপর্যয় আসতেছে আসাদ। বিপর্যয় মানে কি? হ্যাঁ, তবে ওই বিপর্যয়ের দরকার আছে। বাংলাদেশে একটা ম্যাসিভ বিপর্যয়ের দরকার হয়ে পড়ছে ক্লিন হওয়ার জন্য। আমাদের ক্লিন হওয়া দরকার আছে। আমাদের শরীরের মধ্যে অনেক উকুন আমাদের শরীরে জমা হয়ে গেছে, এই উকুনগুলি পরিষ্কার করতে হবে। আপনি রাজাকার, আলবদর, আল শামস এইসবের কথাবার্তা, 54 বছর পরে এই কথাবার্তার কোনো ব্যাপার নেই। ব্যাপার আছে একটাই, পাকি মনা এবং যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে এলিমিনেট করতে চায়, তাদের এলিমিনেশন জরুরি। আপনি এটা নিশ্চিত করে তাদের এলিমিনেট না করা পর্যন্ত, সেটা যে কারো আপনি অন্যান্য পন্থা এলিমিনেট বলতে আমি মানুষ মেরে ফেলার কথা বলি না, বিভিন্ন পন্থা অবলম্বন করা যেতে পারে। আমি মনে করি এই লাল বদর যতগুলি আছে, প্রথম হলো একটা সামাজিক মানে কি বলে এটাকে, চার্টার তৈরি করা, সোশ্যাল চার্টার, যে আমরা এর সাথে মিশবো না। আমরা মনে করি ওই সামাজিক চার্টার অনুযায়ী আমরা অঙ্গীকার করবো, আমরা এদের সাথে আমাদের আত্মীয়তা করব না, আমরা এদেরকে বিচ্ছিন্ন করব। এটা একটা সামাজিক চার্টার হতে পারে। আরেকটা হতে পারে রাষ্ট্রীয়ভাবে এদেরকে, যে এখন আপনি হয়তো সবারই তালিকা করতে পারবেন না, কিন্তু কিছু তালিকা তো আপনি পেয়ে যাবেন। এই জুলাই এই যেটাতে দায়মুক্তি, সেই দায়মুক্তি থেকে কিন্তু আপনি তালিকা পেয়ে যাবেন, তালিকা পাওয়া যাবে। আরো মজার বিষয় হচ্ছে যে আরো এদের সবার চেহারা তো ফেসবুক, ইউটিউবে সব জায়গায় আছে। যাই হোক, কিন্তু এমনি তালিকা ওরাই তালিকা দিয়ে রাখছে। আরো ধরেন, প্রত্যেকটা ফ্লাইট পাকিস্তানে যাচ্ছে না, একটা তো গেছে, এটা তো ধরেন আগামী চলতে থাকবে। এই প্রত্যেকটা ফ্লাইটের ম্যানিফেস্ট দেখেই তো আপনি পেয়ে যাবেন যে কারা পাওয়া যাবে না তা না। সো এদেরকে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস নাগরিক করে দেয়। এরা কোনো রাষ্ট্রীয় কোনো সরকারি চাকরি পাবে না। কইরা খাও, তুমি যদি খাওয়ার মতো অবস্থা আওয়ামী লীগ তাদেরকে রাখবে বলে মনে হয় না। মানুষ তো একটা জীবন তো আপনি মেরে ফেলতে পারবেন না তাকে। কিন্তু আমার কথা হলো স্ট্রে ডগের মতো রাখতে হবে তাকে, রাস্তার ওই যে ছালনাওয়ালা কুত্তার মতো রাখতে হবে তাকে।
যখন আপনি এদেরকে ছালনেওয়ালা কুত্তার মতো রাখতে হবে, তখন সে সবসময় লেজ গুটায় দৌড়াবে, আর কোনো সুযোগ নেই তার, কোনো সুযোগ দেওয়া নেই। এই কোনো সুযোগ সামাজিকভাবে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এখন উচিত সামাজিকভাবে এদেরকে চিহ্নিত করা এবং এদেরকে স্ট্রে ডগের মতো করে রাস্তায় রাখা। করছে কোনো সুযোগ তৃণমূল না দেয়। সরকারি তৃণমূলের চাকরি দেওয়া না যারা দেওয়া, private নির্যাতিত, চাকরি না দেওয়া। জি, যারা নির্যাতিত তারা কি করছে, কয়েকটা কথা বলে, যেমন এই জিনিসগুলো জানলেও কোনো অসুবিধা নাই, এটা কেউ কিছু করতে পারবে না। দেখা গেল যে তার এলাকার কে কে লালবদর, কে কে অরাজকতা করেছে, চাঁদাবাজি করেছে, মানুষের ক্ষতি করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এই যে ধরেন সাদ্দামের ঘটনাটা বা এই তোফাজ্জলের ঘটনাটা দুই একটা আমাদের সামনে আসে, অনেক জিনিস তো নিবৃতে নীরবে। আপনার ইয়ের কথা মনে নাই, শামীমের কথা মনে, শামীমের কথা মনে আছে, বাচ্চার হ্যাঁ, জন্য দুধ কিনতে গিয়ে শামীমকে পিটিয়ে মারা হয়েছে। শামীম, হ্যাঁ, সে পঙ্গু শামীমকে মনে আছে? হ্যাঁ, খুব ভালো করে মনে আছে, যার আগে রকেটে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ, এবং ওরা হয়েছে বাচ্চার 10 দিন না 15 দিন বয়সী বাচ্চার জন্য ঔষধ বা দুধ কিনতে গেছে সে বাইরেছে। জি, তাকে পিটিয়ে এগুলো তো মারা আমরা এই ঘটনাগুলোর পুরো বাংলাদেশে আমরা জানি যে কারা কারা এটা ঘটিয়েছে, কিন্তু যারা পাড়া মহল্লার লোকজন যেটা করছে, ওরা গুগল ড্রাইভে পাসওয়ার্ড দিয়ে এই ছবিগুলো রেখে দিচ্ছে যে মামা তুমি এই করছো, মানে লিস্টটা দেখেন। এবং এটা তো বাস্তবতা, আমাদের ভৌগোলিক কারণে যখন বাংলাদেশে এরকম পরিস্থিতি তৈরি হবে, তখন এরা ভারত একদম পুরো বর্ডার সিল করে দেবে, তৃণমূল আমাকে জানিয়েছে। এবং আর যাবে কোথায়? পাকিস্তানের ফ্লাইট তো বন্ধ থাকবে। একজনের কিন্তু গলিত লাশ পাওয়া গেছিল, কি যেন বড় নাম, জি জি, সিলেটে, জি জি জি, ইসাক বোধহয় নাকি, জি, পাহাড়ে গলিত লাশ দেখিয়েছে, ওরা হত্যা করে ওই পাহাড়ে ফেলে তারপর ওই নাটকটা করেছে। তো সাইফুল ভাই, ওরা যে দৃষ্টান্ত তৈরি করেছে, এবং তৃণমূল, আমি ভেবেছিলাম বোধহয় আওয়ামী লীগ নেতৃত্ব শূন্য, এরা বোধহয় শুধু মাইরে খাবে, কিন্তু না, এরা সবার আমলনামা লিখতেছে, নিপুণ ভাবে লিখতেছে, এবং যে লেখে সে কিন্তু সময়ের জন্য অপেক্ষাও করে। সে লিখতেছে কেন? কারণ সে সময়ের জন্য অপেক্ষা করছে। শেখ হাসিনা কিন্তু সেই নির্দেশ দিয়েছে, ওই কালকের অডিওতে এটা আছে, তিনি নির্দেশ দিয়েছে প্রত্যেকটাকে চিহ্নিত করে রাখো, প্রত্যেকটার সম্পর্কে তথ্য নিয়ে রাখো, সময় অনুযায়ী বিচার হবে। কিন্তু আমার ধারণা এই বিচার পর্যন্ত শেখ হাসিনা সময় পাবে না।